ওকে, এই পেজটা কি সবাই ডিসপ্লেতে আসছে? এই যে আমি যে পেজটাতে আছে, এই যে পেজটা সবাই এটা সবাই মনিটরে আছে, এটা নাই সবার মনিটরে আছে, এখানে আছে, ওটা এডুকেশনে দিলে এটা এডুকেশনে দিলে এটা কোনো সফলতা আছে? আচ্ছা, আমরা এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে কন্টিনিউ ইন এডুকেশনাল মোড, এর মানে হচ্ছে আমরা যেহেতু এটা একটা লাইসেন্সধারী সফটওয়্যার, হ্যাঁ, এই সফটওয়্যারটা যখন কোম্পানিগুলো ইউজ করে তখন একটা পারচেজ করে তারপর হচ্ছে ওরা পুরো ওদের মতো করে রান করে। কিন্তু আমরা যেটা এডুকেশন, আমরা তো শেখার জন্য সফটওয়্যারটা ইউজ করতেছি, এই জন্য আমরা যখন ডাটা প্রিজার্ভ করবো, ডাটাটা সর্বোচ্চ 1 মাস পরে এটা অটোমেটিক বেনিশ হয়ে যাবে। বাট আমরা যখন পারচেজ করতাম, লাইসেন্স নিয়ে যখন কিনতাম, তখন হচ্ছে কি এটা কি হতো, সফটওয়্যারটা আজীবনের জন্য মানে ইয়ে থেকে যেত, স্টোরেজ হয়ে যেত, জাস্ট পার্থক্য হতো। আমাদের তার 1 মাস 2 মাস ডাটা দরকার নেই, কারণ আমরা শিখবো, শিখে নিজের মতো করে ডিলেক্ট করবো, নিজের মতো করে কাস্টমাইজ করবো, সবকিছু নিজের মতো করে করবো। ওকে, আমরা যাচ্ছি পরের স্টেপটাতে, কন্টিনিউ এডুকেশনাল মোড। এই পেজটাতে সবাই যাওয়া গেছে, সবাই এই পেজটাতে আছে? রেডি? আমরা কিন্তু পুরো ফুল পেজ শুরু করতেছি। আমরা একটা কোম্পানি, আমরা প্রথমে একটা কোম্পানি ক্রিয়েট করব। এই কোম্পানিটা একবার প্রথম থেকে শুরু করে একবার প্রথম ট্রানজাকশন হবে কোম্পানিটাতে। একটা কোম্পানি ক্রিয়েট করব, কোম্পানিটা ট্রানজাকশন হবে, ট্রানজাকশন হওয়ার পরে সে হচ্ছে জার্নাল করবে, জার্নাল করার পরে লেজার করবে, লেজার করার পরে ট্রায়াল ব্যালেন্স করবে, তারপর ফাইন্যান্সিয়াল পজিশন করবে। এইরকম স্টেপ বাই স্টেপ সবগুলোই হবে। বাট সফটওয়্যার জিনিসগুলো হয় এরকম, আপনার কাজ হচ্ছে শুধু জার্নালটা করা, আর কিচ্ছু না। সফটওয়্যার কিন্তু সব অটোমেটিক করে ফেলবে। আপনার কাজ হচ্ছে রাইট ওয়েতে শুধু জার্নালটা বুঝিং দেওয়া। অনেক ধরনের সিচুয়েশন তৈরি হবে, অনেক ধরনের, আপনারা অনেক জার্নাল শিখছেন না, অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট পেয়েবল, এই ওই দুনিয়ার আবিষ্কার শিখছেন না। এখানে এরকম না, এখানে হচ্ছে আপনাকে একটা প্রসেস সিচুয়েশন তৈরি হবে। আপনি যেহেতু নিজে এই লাইনে পড়ালেখা করে আসছেন, আপনি জার্নালটা পোস্টিং দিবেন, দ্যাটস ইট। পোস্টিং দেওয়ার পর সফটওয়্যার অটোমেটিক তার কোথা থেকে কোথায় হিট করতে হবে, কোথা থেকে কোথায় হিট করতে হবে সেই কাজ করে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা ট্রানজাকশনটা বুঝে হচ্ছে আমরা জার্নালটা পোস্টিং দেব। ওকে, এই দুটো কাজ করতে পারলে আমাদের শেষ। আর সফটওয়্যার পরবর্তী আমরা যে রিপোর্ট জেনারেট করব, সফটওয়্যারতে আমরা কোথা থেকে রিপোর্ট পাবো, কোন রিপোর্টটা কিভাবে কাস্টমাইজ করব, এগুলো আমরা পরবর্তী আমরা ডাটা শিখে দেব। আমরা প্রথমে একটা কোম্পানি ক্রিয়েট করব। আমরা আজকে একটা কোম্পানি করব, যে কোম্পানিটা হচ্ছে একটা কনস্ট্রাকশন কোম্পানি হবে। ওকে, কনস্ট্রাকশন কোম্পানি হলে একবার টোটাল মোটামুটি প্রায় 80-90% সফটওয়্যার কভার করে ফেলবে, বিভিন্ন জায়গাগুলো হিট করে ফেলবে। ঠিক আছে, তো আমরা একটা কনস্ট্রাকশন কোম্পানি করব। যেহেতু আমরা ইউনিভার্সিটি অফ স্কলার্সের আপনারা স্টুডেন্ট, তাহলে আমরা স্কলার্স কনস্ট্রাকশন লিমিটেড নামে একটা কোম্পানি ক্রিয়েট করব। ওকে, মনে করি আমাদের একটা কোম্পানি আছে স্কলার্স কনস্ট্রাকশন লিমিটেড, যার কাজ হচ্ছে কনস্ট্রাকশন, বিভিন্ন বড় বড় যেমন ব্রিজের কাজগুলো করে, ফ্লাইওভারের কাজগুলো করে, বিভিন্ন কাজ বড় বড় মানে গভর্নমেন্টের কাজগুলো তারা করে। ওকে, আমার কনসেপ্টটা বুঝতেছেন আপনারা? আমরা এমন একটা কোম্পানি ওন করতেছি, আমরা এমন একটা কোম্পানিতে কাজ করি, আমরা সবাই কিন্তু এখন কাজ করতেছি। আমরা ওই কোম্পানিতে কাজ করি যে কোম্পানিটা কনস্ট্রাকশন কোম্পানি। আপনারা সবাই একটা এমপ্লয়ি হিসেবে ডেস্কে কাজ করতেছেন, এই মাইন্ডসেটটা নিয়ে ফেলেন। ঠিক আছে, আমরা এজ এ এমপ্লয়ি হিসেবে একটা কনস্ট্রাকশন কোম্পানি, স্কলার্স কনস্ট্রাকশন কোম্পানিতে আমরা এমপ্লয়ি হিসেবে জব করতেছি। ওকে, তাহলে আমরা কোম্পানিটা ক্রিয়েট করি। এখানে তো অনেকগুলো আপনাদের দেখেন ইউনিভার্সিটি অফ স্কলার বিভিন্ন লেখা আছে না আপনাদের এখানে? হ্যাঁ, এটা তোরা দিয়ে দিছি, বাট আমরা আমাদের মতো করে করব, আমরা ওদেরটা ইয়ে করব।
প্রথমে কে নামে একটা ইয়ে আছে দেখেন কোম্পানি, এটাতে ডাবল ক্লিক করুন। স্যার এটা যদি আরেকবার একটু বলতেন তাহলে ভালো হতো, মানে কিভাবে বের করবো এটা। এই হলো না, হলো না কিভাবে না ফার্স্টের পেজটা আমার কাছে অ্যাটেন্ডেন্স শিটটা আছে, অ্যাটেন্ডেন্স শিটটা সব ফিল আপ করবেন। এই তোমাকে ঠান্ডা লাগে না? আপনারা দেখেন এখানে যে আমি একটা ইয়েতে হাইলাইট করলাম, ক্রিয়েট কোম্পানি, ওকে, এন্টার ক্লিক করুন। ক্রিয়েট কোম্পানি, এই যে দেখেন, দেখা যায় এটাতে আপনারা এন্টার ক্লিক করুন। আমরা কোম্পানিটার নাম কি বললাম? স্কলার লেখেন। এবিএস সবাই আসছে? সবাইকে এবিএস আসছে? সবাইকে স্কলার্স কনস্ট্রাকশন লিমিটেড নামে লিখতে পারছি? আচ্ছা, ধরেন আমি কোনো কারণে আমি ব্যাকে চলে যাব, আপনারা জানেন আমি বোঝার জন্য ব্যাকে গেলে এসকেপ দিয়ে ব্যাকে যাব। এই সফটওয়্যারে যত ব্যাকে যাব তখন হচ্ছে আমরা এসকেপ দিয়ে ব্যাকে যাব। এটার কাজ হচ্ছে, এটা মেইন কাজটা কিন্তু স্কেপ, ঠিক আছে? আর যে কোনো কিছু সেভ করব, আমরা যখন একটা পর একটা স্টেপে যাব তখন হচ্ছে আমরা এন্টার দিয়ে স্টেপে যাব। ক্লিয়ার? আচ্ছা, তারপর আসলো কি, আমরা এবার এন্টার দেই, এন্টার দিলে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ মানে পরবর্তীতে যাবে আর কি। এন্টার দেই, মেইলিং নেম আসলো, ওকে, আমাদের এটাই থাকো অ্যাড্রেস। এবার আপনারা অ্যাড্রেস দেন আপনাদের কনস্ট্রাকশন কোম্পানি নিজের মতো করে দেন, এটা এমন না যে একবারে ওই বনানী ঢাকা নিজের মতো করে দেন। অ্যাড্রেস দাও হচ্ছে? জি স্যার। আচ্ছা স্যার, মেইলিং নেমে তো মনে হয় আমাদের ইমেল দিতে হবে বা না না না, একই থাকবে, একই থাকবে, একই থাকবে। মানে রিয়েল লাইফে এগুলো লেখা হয়েছে? সবাই লেখা হয়েছে? এন্টার দেন।
এবার একটা ডিভিশন। আমাদের মাদার কোম্পানি, আমরা তো কনস্ট্রাকশন কোম্পানি, আমাদের সারা বাংলাদেশে বড় বড় কাজ হবে। ওকে, আমরা বাট কোম্পানিটা অপারেট করবো কোন জায়গাতে? আমাদের হোম অফিসটা কোথায় যাবে? হেড অফিসটা কোথায় যাবে? ঢাকাতে। তো আমার লোকেশন দিয়ে ঢাকায়। পোস্টাল কোড আপনি দেখতে মেইল অ্যাড্রেসটা দিলেন, এটা পোস্টাল কোডটা লিখে দেন। সাপোজ 1207 আমি দিলাম। টেলিফোন নাম্বার, যে কোনো একটা নাম্বার দিতে পারে, যে কোনো একটা রাখেন। মোবাইল নাম্বার, ফ্যাক্স, এই একই ট্যাক্স তো প্রায় 02 দিয়ে তারপরে ইমেল, একটা কনস্ট্রাকশন কোম্পানি ইমেল আইডি থাকবে, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেন। এই ফ্যাক্স কি হবে? এই ঠান্ডা লাগে না তো মানে জ্বর এসে যাবে। তারপর আসলে কি বেস্ট কারেন্সি সিম্বল, যেহেতু আমরা বাংলাদেশি কোম্পানি, আমাদের কারেন্সি টাকা, ফর্মাল নেম বাংলাদেশি টাকা, ফিক্সাল ইয়ার বিগিনিং ফ্রম, কোন ডেট থেকে আমরা শুরু করছি। যখনই আপনার কোনো কোম্পানির মালিক হবেন, মাথা রাখবেন, যখনই আপনি কোনো কোম্পানির মালিক হবেন, কোম্পানিটা শুরু হবে ফিক্সাল ইয়ার থেকে 1 জুলাই 1999, 1 জুলাই 2005, 1 জুলাই 2007, এরকম জুলাই মাস থেকে শুরু হবে। ঠিক আছে, তাহলে এখানে অটোমেটিক ওরা ইয়ে করে রাখছে যে 1 জুলাই 2026 থেকে বুকস বিগিনিং ফ্রম 1 জুলাই 2026 এন্টার দিতে থাকেন। দুটো অ্যাড্রেস কি সেম? সেম। এই বেসে কারো আসছে লেখে না এটা এরপরটা আনবো কিভাবে? এন্টার দিতে থাকেন, এন্টার দিতে। স্যার ডেটে হ্যাশটা দিলে আসছে না ডেট দাও, ডেট তো দেওয়াই আছে, আমি চেঞ্জ প্রবলেম নেই। না ডেট দাও, ওকে। এই ফেসবুক সবাই আছে, আমরা এন্টার দিই। ছেলে থেকে মাথা এন্টার কমপ্লিট হলে
আপনি দেখেন একটা কোম্পানি ক্রিয়েট হয়ে গেছে স্কলার্স কনস্ট্রাকশন লিমিটেড। এটা বানানো কিভাবে? কে গেট এটা দিন এটা আসছে। আসলে সবাই একটা নির্দিষ্ট একটা কোম্পানি হয়েছে, সবাই তো কোম্পানির মালিক আগে তাই না? আপনাদের তো কোম্পানির মালিক না স্যার একই নেম একই নামে। আচ্ছা, কে জিনিসটা এতটুকু বুঝে দেয়? একজন হাত তোলার মধ্যে বুঝি নেই আমি কিন্তু এখন আমি কিন্তু একজনকে এখানে আপনি চাইলে 1000 কোম্পানি ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? 1000 কোম্পানি এখন কেউ কি বুঝার বাকি আছে যে আমি বুঝি নেই? আপনি আসেন এখানে আসেন। আমি একটু আসি তাহলে। এটাকে বুঝতে হবে, এই বেসটা না বুঝলে আপনি ইয়ে করতে পারবেন না। আসেন, আসেন, এই কোম্পানি ওকে এই আমরা কোম্পানি ক্রিয়েট করে ফেলছি আমরা আর ওই কোম্পানি ক্রিয়েট কোম্পানি যেটা এটা দেখেন এই কোম্পানি সবাই একটু প্লিজ আবার একটু ফলো করে যারা বুঝছেন তারা আবার নতুন করে বুঝুন। তো আমরা একটা কোম্পানি এবিসি লিমিটেড এবিসি লিমিটেড এটা দিলাম অ্যাড্রেস চাইলো অ্যাড্রেস দিলাম একবার প্রথম দিন শুরু ঠিক আছে টেলিফাই সফটওয়্যারটা প্রথমে কিভাবে দিয়ে থাকে টেলিফাই হচ্ছে সব সফটওয়্যার তো বের করে আমার ক্যাশ লিখবো না তারপর হচ্ছে এখানে এখানে আছে এডুকেশন। আচ্ছা আমি একটু বলে রাখি, আমরা তো এখানে এডুকেশন মোড দেখতেছি কিন্তু ওই লাইসেন্সের যে সফটওয়্যার ওইগুলো দিয়ে থাকবে না, সাথে সাথে ঢুকে যাবে পুরো ইয়ে কোম্পানি। যেটা আপনি কোম্পানি ক্রিয়েট করছেন তারা শো করে ফেলবে এই জিনিসটা। হ্যাঁ এই পেজকে শো করে ফেলবে, ঠিক আছে? এবার আমরা এই পেজে আসলাম, তারপর আমরা কি করব ক্রিয়েট কোম্পানি ওকে আমরা সিলেক্ট করে দিয়ে এখানে ক্লিক অ্যাড্রেস আমি আরেকটু অ্যাড করি। এখানে দেখেন অ্যাড্রেস দেওয়া আছে, এটা যে যত সুন্দর করে লিখতে পারবে যত ডিটেইল লিখতে পারবে যখন রিপোর্টগুলো জেনারেট হবে তখন কিন্তু উপরে হেডিং থাকবে এবিসি লিমিটেড বা আপনার স্কলার্স কনস্ট্রাকশন লিমিটেড অ্যাড্রেস সব কিছু একবার পুরো ডিটেইল ভাবে থাকবে। আপনি যেটা এটা যত সুন্দরভাবে লিখবেন যত ডিটেইল লিখবেন আপনার রিপোর্টে কত ডিটেইল ভাবে ইনফরমেশনটা দেখাবো দেখানো ঠিক আছে? অতএব এটা যত স্মার্টলি লেখা যায় যত ডিটেইল লেখা হ্যাঁ রাইট হ্যাঁ রাইট আপনার আউটলাইন ভালো আচ্ছা আমরা এখানে একটা কাগজ দিয়ে দেখি তারপর ডিভিশন যেহেতু আমরা কোন কোম্পানিটা ঢাকাতে আমরা এখানে ঢাকা ডিভিশন দিয়ে আসছি ওকে এন্টার দিলাম। তারপর হচ্ছে পোস্টাল কোড আমাদের ওনার নেটওয়ার্ক পোস্টাল কোড আছে পোস্টাল সাপোজ 205 এন্টার টেলিফোন নাম্বার নাম্বার হচ্ছে ল্যান্ড ফোন এই নাম্বার কোম্পানি এটা নট পার্সোনাল ইমেল থাকে। তারপর হচ্ছে ওয়েবসাইট কোম্পানির ওয়েবসাইট যেটা ওয়েবসাইট থাকবে। তারপর এটা যেহেতু দুলাই থেকে দিয়ে করা দুলাই থেকে আসতেছে এন্টার হ্যাঁ আর হচ্ছে ব্যাকে যাওয়ার জন্য আমরা এই ধরো সবগুলো ডিটেইলস করে আমরা এখন আমরা প্রশ্ন আসতে পারবো আপনাদের এখন প্রশ্ন আসতে পারবো আমি যেটা স্কলার্স ইউনিভার্সিটি লিখলাম এখন তো চলে আসবে এবিসি লিমিটেড তো আমরা আগে কোম্পানি গেল তাই না
আমি যে একটু আমি কনস্ট্রাকশন কোম্পানি স্কলার্স কনস্ট্রাকশন লিমিটেড, এখন এবিসি লেখার কারণে আমার এখন দেখেন আপনি এখানে দেখেন এবিসি লিমিটেড, তাহলে আমার আগের কোম্পানি গেল, তাই না? আমি যে এত সারা বছর ডাটা প্রিজার্ভ করলাম, এখন আমি তো পরে হঠাৎ করে এসে দেখবো আমার কোম্পানি নেই, আমার ডাটা গেল, তাই না? এই জিনিসটা হচ্ছে এখানে দেখেন, এই যে কোনাতে F3 কোম্পানি লেখা আছে, ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এবার দেখেন, হ্যাঁ এই নাও আগের কোম্পানি, এবার দেখেন সিলেক্ট কোম্পানি, এই দেখেন সিলেক্ট কোম্পানি দেখা যাচ্ছে, আপনারা আমার মনিটরটা দেখে দেখলো কি হবে, সিলেক্ট কোম্পানি, তখন নাম লিখলে চলে আসবে। না না নাম দেখলে এই যে দেখেন, এই যে আপনার এবিসি কোম্পানি মেরিকোড, আমি যদি নিজে লিখছি আর কি স্কলার্স বিডি লিমিটেড, এই স্কলার্স কনস্ট্রাকশন, হ্যাঁ হ্যাঁ সব আছে আপনার এই যে কোম্পানি যাওয়ার পরে এন্টার, ক্লিয়ার, আর তার উপর নতুন কোম্পানি ক্রিয়েট করব, এতটুকু ক্লিয়ার, আমরা এরপর স্টেপ খুব সহজে শিখতে পারবো, এতটুকু ক্লিয়ার, কারণ প্লিজ আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে বাকি আছে কেন? কারো কোনো কনফিউশন? আপনার কনফিউশন আছে বুঝতে? আপনি আসেন। আপনারা কোম্পানি ক্রিয়েট করে দেখাবেন। সবাই XYZ নামে একটা কোম্পানি ক্রিয়েট করে, সবাই পিসিতে আমি একটু গিয়ে দেখব এই কোম্পানিটা সবাই দিয়েছে XYZ BD লিমিটেড। XYZ BD লিমিটেড, XYZ BD লিমিটেড। না হ্যাঁ আবার তো যাই করলে তারপর সেই পয়সা করে আমরা
আচ্ছা আমি একটু বলি আমার এই মাত্র একটা কল আসে কল আসছে আমার কোম্পানির যে এমডি উনি হচ্ছে বর্তমান মিনিস্টার রেহানা গণপূর্তমন্ত্রী ওনার সাথে আমার সন্ধ্যার পরে মিটিং ঠিক আছে আমার ফাইন্যান্সিয়াল স্টেট নিয়ে ওনার সাথে বলতে হবে এই মাসে আমাকে ফোন দিয়ে পায় নাই হঠাৎ করে মোবাইল ভাইব্রেট হওয়াতে আমি বুঝলাম বুঝে দেখলাম এই অবস্থা ঠিক আছে যাক আমরা যতটা সম্ভব আজকে প্লাস্টিক শর্ট করব ঠিক আছে আমাদের এরা ইয়ে দিয়েছে কিন্তু এটা ঠিক যে আপনারা টোটাল শিখে যাবেন এখান থেকে এটা আমরা আপনাদের কন্ট্রোল করতে পারি ঠিক আছে এখান থেকে আপনাদেরকে আমি টোটালি আপনারা যখন বের হবেন মোটামুটি একটা কিছু নিয়ে এসে বের হবেন যে আমি ক্লাস করলাম বুঝলাম কি বুঝলাম না এরকম হবে না বিষয় ঠিক আছে আর আমরা কোম্পানিতে ডিল করছি এই টুকু পর্যন্ত সবাই তো ক্লিয়ার এই ভাইয়া ক্লিয়ার জি কিন্তু আপনি কিন্তু করতে পারবেন না না ফার্স্টে একটু সমস্যা ছিল পরে তো করে দিয়েছি ওকে এবার আসি আমরা কোম্পানি ক্রিয়েট করলাম কোম্পানি ক্রিয়েট করার পর আমাদের যে জিনিসটা মেইন লাগে আমরা তো অলরেডি ঢুকে গেলাম আমরা কোন কোম্পানি ঢুকছিলাম স্কলার্স স্কলার্স কনস্ট্রাকশন কোম্পানি স্কলার্স কনস্ট্রাকশন কোম্পানি এখানে ঢুকি সবাই যাওয়া হয়েছে আমরা শুধু চার্ট অফ অ্যাকাউন্ট আজকে বুঝবো চার্ট অফ অ্যাকাউন্টটা একটা কোম্পানি যখন ক্রিয়েট করে চার্ট অফ অ্যাকাউন্টস তো সবাই বুঝি চার্ট অফ অ্যাকাউন্টস নাম কি টোটাল কোম্পানিটা আমরা এই যে শিখলাম ইনকাম স্টেটমেন্টে কি কি আমরা মানে মাথা হেড তুলে কি কি ইনকাম স্টেটমেন্ট রেভিনিউ এক্সপেন্স গ্রস প্রফিট তারপর বেস করে কি অপারেটিং এক্সপেন্সেস তারপর হচ্ছে নেট তারপর হচ্ছে নেট প্রফিট বিফোর ট্যাক্স ট্যাক্স লেস করার পরে আফটার ট্যাক্স ওকে মানে ইএটি যেটাকে আমরা বলি এটা গেল একটা তারপর প্রফিট এন্ড ফাইনান্সিয়াল পজিশনে কি আসে অ্যাসেট লায়াবিলিটি অ্যাসেটের মধ্যে কি আসে কারেন্ট অ্যাসেট তাই তো সবাই তো জানি তো আমাদের জন্য ইজি হইল কারেন্ট অ্যাসেট নন কারেন্ট অ্যাসেট দুইটা নন কারেন্ট অ্যাসেটের নাম বলুন তো আপনারা কে বলতে পারবে
বিল্ডিং না না আমার তুষারের চাবি নিয়ে আসুন। ঠিক আছে আচ্ছা ফিক্সড অ্যাসেটের মধ্যে ফিক্স আগে বলতো কি ফিক্সড অ্যাসেট এখন হলো কি নন কারেন্ট অ্যাসেট এখন বর্তমানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী নন কারেন্ট অ্যাসেট আর কারেন্ট অ্যাসেট বলে কারেন্ট অ্যাসেটের নাম কয়েকটা বলা যাবে ইনভেন্টরি স্যার অ্যাকাউন্টস পেয়েবল না এটা আচ্ছা লাইবিলিটি দুইটা নাম বলুন কারেন্ট লাইবিলিটি অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্টস পেয়েবল লোন শর্ট টার্ম শর্ট টার্ম আর লং টার্ম মধ্যে পার্থক্যটা এক কি? বছরের যেটা দেওয়া হয় এটা লং টার্ম আর কি এক বছর কম হলে লং টার্ম এক বছর কম হলে হচ্ছে লং টার্ম না শর্ট টার্ম আর এক বছর বেশি হলে হচ্ছে লং টার্ম আর বিলস পেয়েবলটা মানে কি? বিল দেওয়া আমরা কি অ্যাকাউন্টস পেয়েবলটাকে বিলস পেয়েবল বলতে পারি? না পারি। আচ্ছা অ্যাকাউন্টস পেয়েবলের সাথে রিলেট করে এটা জাস্ট অপোজিট কি আমরা সিনোনিমের মধ্যে পড়ি অ্যাকাউন্টস পেয়েবলের মানে জাস্ট এটার অপোজিট থেকে আমরা অ্যাকাউন্টস পেয়েবল যখন ক্রেডিট করি এটাকে ডেবিট করি কি ক্যাশ ক্যাশ বা ব্যাংক ক্যাশও করি ব্যাংকও করি আবার অ্যাকাউন্টস পেয়েবল ডেবিটও হয় ক্রেডিটও হয় সেলের সাথে যেরকম অ্যাকাউন্টস রিসিভেবল কানেক্টেড পারচেসের সাথে অ্যাকাউন্টস পেয়েবল এটা বলতে যাচ্ছি ঠিক আছে এগুলো আমরা নেগেটিভ যেরকম না যে আমি অ্যাকাউন্টস ক্লাস করাচ্ছি বিষয়টা এরকম না। এটার সাথে এটা পুরোই জড়িত আমি কিন্তু পুরো অ্যাকাউন্টিং আমি কিন্তু যেহেতু আইসিএম ইন্টার কমপ্লিট করে আমার কিন্তু এগুলো সবই জানা কারণ এগুলো না জানলে তো আমি অ্যাকাউন্টসই করতে পারবো না। ঠিক আছে সেলের সাথে অ্যাকাউন্টস রিসিভেবল কানেক্টেড পারচেসের সাথে অ্যাকাউন্টস পেয়েবল কানেক্টেড অ্যাকাউন্টস পেয়েবল নেচারটা কি এটাকে আমরা ডেবিট নেচার করি না ক্রেডিট নেচার করি ক্রেডিট লাইবিলিটি সব ক্রেডিট লাইবিলিটি সব ক্রেডিট আর ইনকাম স্টেটমেন্টে রেভিনিউ সব ক্রেডিট ক্লিয়ার ইনকাম স্টেটমেন্টে রেভিনিউ সব ক্রেডিট আর ইয়াতে ফাইনান্সিয়াল পজিশনে লাইবিলিটি সব ক্রেডিট আর ফাইনান্সিয়াল পজিশনের অ্যাসেট সব ডেবিট ইনকাম স্টেটমেন্টে এক্সপেন্স সব ডেবিট ইনকাম ফ্রম আদার্স এটা কি ডেবিট না ক্রেডিট গেইন অন সেল ক্রেডিট না ডেবিট না ক্রেডিট গেইন অন সেল ক্রেডিট ডেবিট আগে আপনারা ডিসিশন নেন ডেবিটে থাকবে না ক্রেডিটে থাকবে হ্যাঁ গেইন অন সেল মূলত ক্রিয়েট হয়ে যাবে এটা কি জানেন না এই কনসেপ্টটা ক্লিয়ার হলে আমরা এটা শিখার খুবই অল্প সময় শিখতে আর আমাদের কনসেপ্ট আপনাকে পুরো কনসেপ্ট ক্লিয়ার হতে হবে গেইন অন সেল এটা কেন আমরা ডেবিট করে ক্রেডিট করে কিভাবে তৈরি হয় গেইন অন সেলটা এটা কি জানেন এটা কি কেউ মানে বলতে পারবো এখানে জার্নালটা কোথা থেকে আসছে প্রোডাক্ট বিক্রি করতে রাইট প্রোডাক্ট বিক্রি করতে ধরেন আপনি তো একটা কনস্ট্রাকশন কোম্পানির মালিক ওকে আমি আপনার একজন এমপ্লয়ি আপনি কি করলেন লাফার্স থেকে সিমেন্ট কিনলেন পাথর কিনলেন লাফার্স থেকে আপনি 1 লাখ সিএফটি পাথর কিনলেন কি করলেন 1 লাখ সিএফটি পাথর কিনলেন আপনি কি করলেন স্টোন ডেবিট করলেন ব্যাংক থেকে আরটিজিএস এর মাধ্যমে পুরো 5 কোটি টাকা পেমেন্ট করে দিলেন ব্যাংক ক্রেডিট করে ফেললেন জার্নাল দিয়ে ফেললেন আপনি কি করছেন স্টোন ডেবিট করছেন ব্যাংক ক্রেডিট করছেন কারণ লাফার্স তো থেকে 5 কোটি টাকা ক্যাশ নিলেন না ঠিক আছে ওরা করবে কি ব্যাংক কিনে ওরা আরটিজিএস করে আপনি পুরো 5 কোটি টাকা পেমেন্ট করে দিচ্ছেন এবার এই যে 5 কোটি টাকা আপনি কিনলেন পাথর আপনার তো 5 কোটি টাকা লাগলো না পাথর আপনি হয়তো একটা প্রজেক্টের জন্য কিনছেন আপনার এই বছরে আর 5 কোটি টাকা পাথর লাগে আপনি হয়তো 4 কোটি টাকার পাথর ইউজ করছেন আপনি নিজে কনজিউম করছেন আপনার আরো 1 কোটি টাকার পাথর হয়ে গেছে আপনার এবার এই পাথরটা আপনি কিনছেন প্রতি সিএফটি ধরেন 150 টাকা করে আপনি 150 টাকা করে প্রতি সিএফটি পাথর কিনছেন 1 লাখ সিএফটি আপনি বিক্রি করার সময় কি করছেন 150 টাকা জায়গায়
160 টাকা করে বিক্রি করছেন। ক্লিয়ার? আপনি কিনছেন 150 টাকা করে লাভার্স থেকে, আপনি আবার রিটেল কনজিউমার যারা রিটেল মানে যাদেরকে বিক্রি করছেন তাদেরকে বিক্রি করছেন 160 টাকা করে। তাহলে এই যে 160 থেকে 150, আপনি কিনলেন 150, বিক্রি করলেন 160, এই যে 10 টাকার গ্যাপটা, এটাই কি? ঠিক আছে? আপনি কিনছেন, এবার জার্নালটা কি দিবেন? প্রথম করছেন কি স্টোন ডেবিট করছেন, ব্যাংক ক্রেডিট করছেন। এবার আপনি বিক্রি করলেন সাপোজ একজনের কাছে XYZ এর কাছে, আপনি ক্যাশ পাইছেন কত? ধরেন 1 কোটি টাকা ক্যাশ ডেবিট করলেন। তারপরে ওই যে আপনি পারচেজ স্টোন কিনছিলেন 5 কোটি টাকা, এবার স্টোন ক্রেডিট করবেন কত? যে 1 কোটি টাকার যে স্টোনটা ইয়ে করছেন এটা ওইটা ক্রেডিট করে দিবেন। আর বাকি এই যে 10 টাকার গ্যাপ, এটাই হবে কি আপনার গেইন অন সেল। গেইন অন সেল ঠিক তার অপোজিট হতে পারে লস অন সেল। আপনি কিনছেন 150 টাকা করে, বিক্রি করার সময় আপনি দেখলেন যে মার্কেট তো খারাপ, আমি 10 টাকা করে কম বিক্রি করতে 140 টাকা করে বিক্রি করছেন, তখন হবে কি লস অন সেল। আর লস অন সেল কি? এক্সপেন্স, গেইন অন সেল, আদার্স ইনকাম। আমরা কি বলছি? ইনকামের মধ্যে সকল ইনকাম ক্রেডিট, সকল ইনকাম ক্রেডিট। তার মধ্যে কোম্পানির মেইন ইনকামটা হচ্ছে ডাইরেক্ট ইনকাম। ডাইরেক্ট ইনকাম মানে আপনি পাথর কিনছেন, পাথর আপনি ধরেন পাথর কোম্পানির মালিক, আপনি পাথর কিনছেন, পাথর বিক্রি করে দিয়েছেন, সরাসরি বিক্রি রেভিনিউ চলে আসছে, এটা হচ্ছে ডাইরেক্ট ইনকাম। আর ইনডাইরেক্ট ইনকাম বা আদার্স ইনকাম, এই যে গেইন অন সেল, আপনি এফডিআর করছেন, আপনার কাছে হিউজ পরিমাণ টাকা ছিল, আপনি এফডিআর করে রাখছেন ব্যাংকে, ইন্টারেস্ট ইনকাম। ইনকাম ফ্রম এফডিআর, আপনি ওই যে 5 কোটি টাকা এফডিআর করছেন, ওই এফডিআর থেকে ইনকাম করছেন, তাহলে কি হলো? ওইটা ইনকাম, বাট এটা ইনডিরেক্ট ইনকাম, নট ডাইরেক্ট ইনকাম। ডাইরেক্ট ইনকাম সরাসরি যে ব্যবসাটা আপনি ওন করতেছেন ওই ব্যবসাটা থেকে যদি আপনি ইনকাম করেন, সেটা হচ্ছে ডাইরেক্ট ইনকাম। আর যে ব্যবসাটা আপনার ওইটার ইনকাম হচ্ছে ঠিকই, কিন্তু ওটা সরাসরি আপনার বিজনেস রিলেটেড না। আপনার কাছে অনেক পরিমাণ পাথর ছিল, এগুলো পারতেছেন না, কারো বিক্রি করতে পারতেছেন না, পরে কি করছেন? কেজি ভাবে বিক্রি করে দিচ্ছেন, ওয়েস্টেজ সেল। ওয়েস্টেজ সেল, আপনার কাছে অনেক হার্ডওয়্যার ম্যাটেরিয়াল ছিল, বিক্রি করে ফেলছেন। ঠিক আছে? কারণ আপনি কনস্ট্রাকশন কোম্পানি মানে আপনি দেখা গেছে অনেক পাইপ আছে, এটা কি পাইপ জানি বলে? না না, জিআই পাইপ না, প্রপস বলে, যে মানে যেগুলোর মধ্যে আপনার স্ট্রাকচারটা মানে দাঁড়া করে হচ্ছে আপনার ইয়ে করে। ঠিক আছে? প্রপস বলে, স্টিল প্রপস বলে। প্রপস কিনছেন আপনি, প্রপস দেখা গেছে 1 বছর 2 বছর পরে প্রপস গুলো নষ্ট হয়ে যায়, যেগুলো পাথর লোহা দিয়ে তৈরি করা। এবার আপনি বিক্রি করে দিয়েছেন, আপনি এটা বিক্রি করতে গিয়ে তো আপনি সেল ভ্যালু পাচ্ছেন না, আপনি কি করছেন? ওয়েস্টেজ ধরে একজন কাছে দোকানদার বিক্রি করছেন, এটাও কিন্তু আপনার ইনকাম। বা আপনার অনেক সময় এরকম হয়েছে কিনা আপনারা জানেন কিনা, কোভিডের সময় কোম্পানিগুলো অনেক লস করছে, তখন গভর্নমেন্ট থেকে সাবসিডি দিচ্ছে। গভর্নমেন্ট থেকে কি করছে? সাবসিডি দিচ্ছে, যে কোম্পানিটা পুরো ঘুরে যাচ্ছে, গভর্নমেন্ট কি করছে? প্রণোদনা দিচ্ছে, এটা আপনার ইনকাম। আপনি তো এটা ব্যবসা করেন নাই, গভর্নমেন্ট আপনাকে, তো আপনার এই ট্রানজাকশনটা কি করবেন? আপনাদের এটা কোম্পানিতে হিসাব রাখতে হবে, এটা প্রণোদনা বা গভর্নমেন্ট সাবসিডি, এটা আপনার ইনকাম। এটাও আদার্স ইনকাম বা ইনকাম ফ্রম আদার্স বা ইনডিরেক্ট ইনকাম, আমরা যেটাই বলি। ক্লিয়ার? তাহলে আমরা কি শিখলাম? রেভিনিউতে ডাইরেক্ট ইনকাম হয়, রেভিনিউ বা ডাইরেক্ট ইনকাম যেটা হচ্ছে সরাসরি বিজনেস থেকে আসে। আর ইনকাম আরেকটা জিনিস হচ্ছে কি ইনকাম ফ্রম আদার্স বা আদার্স ইনকাম বা ইনডিরেক্ট ইনকাম, যেটা আমরা এই কয়েকটা ইনকাম বললাম। আমি কি কি ইনকাম বলতে পারবেন কেউ? গেইন অন সেল, ওয়েস্টেজ সেল, ইনকাম ফ্রম এফডিআর, তারপর কি গভর্নমেন্ট সাবসিডি, এরকম আরো কিছু কিছু টুকটাক হতে। ঠিক আছে? কোম্পানি সিচুয়েশনের উপর ভিত্তি করে এরকম ইনকাম তৈরি হবে। আচ্ছা, আমরা স্টার্ট আপ হলো দেখো।
আচ্ছা আমরা প্লিজ এই পেজটা দেখান স্যার। থ্যাংক ইউ বলার জন্য ইসলাম যে পেজটা আমি আবার একটু আসি। এটা আমরা তো স্কলারস কনস্ট্রাকশন লিমিটেড আসলাম। ওকে, আমাদের কোম্পানি কি স্কলারস যেটা হেডিং দেওয়া আছে, হ্যাঁ এটাই মূলত আমরা এই কোম্পানিতে এখন লাইভ আছি। ওকে, এবার দেখেন প্রথম কি ক্রিয়েট, তারপর অল্টার, তারপর চার্ট অফ অ্যাকাউন্ট। আমরা চার্ট অফ অ্যাকাউন্ট ঢুকবো। এটাতে এসে এন্টার দেন। স্যার একবার একটু দেখতে হ্যাঁ শিওর। এই ড্যাশবোর্ডে তো আশা আছে। হ্যাঁ এটা হুম, চার অ্যাকাউন্টে ঢুকবো। হ্যাঁ হ্যাঁ চার্ট অফ অ্যাকাউন্ট। হ্যাঁ তুমি যে আমার ড্রেসিং টেবিল এখানে সারি করো। ঠিক আছে ঠিক আছে কি শিখতে আসছেন? আচ্ছা আমরা একটু এখানে একটু ইয়ে করি। লেজারে আসার পর আমরা এন্টার দিই। লেজার স্যার হ্যাঁ হ্যাঁ আমরা উপরের দিকে উপরগুলো আমরা ইগনোর করে আমরা একবার লাস্টে চলে আসি। সেলস অ্যাকাউন্ট হ্যাঁ সেলস অ্যাকাউন্ট আছে এখানে। এই দেখেন এখানে ইনকাম দেওয়া আছে। ইনকাম সেলস অ্যাকাউন্ট তারপরে পারচেজ অ্যাকাউন্ট হ্যাঁ পারচেজ অ্যাকাউন্ট এক্সপেন্সেস ইনডিরেক্ট এক্সপেন্স, ডিরেক্ট এক্সপেন্স। ওকে, এই যে আমি প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের নিচের যে পার্টটা, এটাই মূলত ইনকাম স্টেটমেন্টের পার্ট। কারণ কোনো কনফিউশন আছে? এই পার্টটাই মূলত ইনকাম স্টেটমেন্টের পার্ট। কোনটা স্যার ইনকাম স্টেটমেন্টের পার্ট? আর এই প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের নিচের যে পার্টটা, সেলস এক্সপেন্স ইনকাম। এক্সপেন্স ইনকাম হ্যাঁ, এটা যেহেতু ইন্টারন্যাশনাল একটা সফটওয়্যার, এই সফটওয়্যারটা কি করছে যে Expense এবং আপনাকে income যেটা এটা। আপনার একটা জাস্ট ধারণা দিয়ে দিছে যে ভাই এটা হচ্ছে ইনকাম, এটা হচ্ছে এক্সপেন্স। ওকে, এখন আপনার কোম্পানি কি, এটা তার ওই ইন্ডিয়ান কোম্পানিতে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তোরা বুঝতে পারবে। আপনার কোম্পানি ট্রেডিং কোম্পানি হতে পারে, ম্যানুফ্যাকচারিং হতে পারে, ঠিক আছে, কনস্ট্রাকশন হতে পারে, বিভিন্ন টাইপের কোম্পানি না বাংলাদেশে বা সারা ওয়ার্ল্ডে বিভিন্ন টাইপের কোম্পানি। এবং ওরা যেটা করছে, ওরা আপনাকে বুঝিয়ে দিছে যে এটা হচ্ছে ইনকাম পার্ট, এটা হচ্ছে এক্সপেন্স। আপনার কাজ হচ্ছে এই পার্টটা কাস্টমাইজ করে আপনার নেচার অনুযায়ী আপনি কোম্পানিটা কিভাবে সাজাচ্ছেন, আপনি এখানে যেভাবে সাজাবেন আপনার রিপোর্ট ওইভাবে জেনারেট হবে। ক্লিয়ার? আপনার কাজ হচ্ছে এটাকে টপ হেড ধরে, এই যে ইনকামের মধ্যে আমি যে বললাম যে ডিরেক্ট ইনকামের মধ্যে আবার কিছু বললাম যে আপনার কোম্পানির বিল পাওয়াটা হচ্ছে একটা ধরনের ইনকাম, আবার কিছু আদার্স ইনকাম থাকে। এগুলো আমরা কি করব, আমরা স্টেপ বাই স্টেপ পুরো চার্ট অফ অ্যাকাউন্টে এটাকে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে নেব। আমাদের লেজার হেড দিয়ে আমরা যে লেজার হেডগুলো আমরা ইউজ করব, ওই লেজার হেডগুলো দিয়ে আমরা এটাকে কাস্টমাইজ করে নেব।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে কানেক্টেড না এখানে আমি গতকালকে 2টা স্লাইড শেয়ার করছি খেয়াল আছে এখানে দেখেন এই 4 নাম্বার দেখেন 4 নাম্বার কি দেওয়া আছে রেভিনিউ 4 নাম্বার কি দেওয়া আছে রেভিনিউ রেভিনিউ দ্যাট মিন্স আমরা যেটাকে সেলস হিসেবে মনে করি সরাসরি একটা কোম্পানি যখন সেলস করে সেল করার মধ্যে ওইটাকে হচ্ছে সরাসরি যেটা ইনকাম হয় এটা হচ্ছে রেভিনিউ হিসেবে এখানে ট্রিট করা হয় তাহলে আমরা এখানে একটা লেজার ক্রিয়েট করব আপনারা এটা চেষ্টা করবেন এটা প্রিন্ট দিয়ে এটাকে একটু হাইলাইট করে আপনারা নিজেদের কাছে ফিচার করার জন্য ওকে আমরা ওইরকম স্লাইড দিব আমি যেটা আমার কাছে মনে হচ্ছে ইম্পর্টেন্ট আমি এরকম ভাবে আপনাদেরকে এই কাস্টমাইজ করে দিয়ে দেবো এটাকে আপনারা নিজেদের মতো করে এটা রিজার্ভ করে রাখবেন এখানে আমরা একটা 4 নাম্বার রেভিনিউ পার্টে আমরা একটা লেজার ক্রিয়েট করব এটা হচ্ছে সেলস রেভিনিউ ওকে এটা আপনারা প্রিন্ট করে এটা জাস্ট এই লাইনটা হাইলাইট করে সেলস রেভিনিউ স্যার আলাদা কোনো লেজার করে আনতে হবে এরকম? হ্যাঁ হ্যাঁ আমরা আজকে লেজার করব না আমরা জাস্ট ধারণা নিচ্ছি এগুলো আমরা সবগুলো সফটওয়্যারে লেজার করব ওকে সেলস রেভিনিউ আমরা আরেকটা জিনিস রেভিনিউতে আরেকটা পার্ট আসবে যেটা হচ্ছে ইনকাম ফ্রম আদার্স এটার আন্ডার হবে কি ক্রেডিট দ্যাট মিন্স ইনডিরেক্ট এক্সপেন্স ইনডিরেক্ট ইনকাম আর হচ্ছে এটাকে আমরা কি করব এর মধ্যে আমরা কয়েকটা লেজার করব যেমন হচ্ছে ক্যাশ অন সেল গেইন অন সেল লস অন সেল সরি গেইন অন সেল আর তারপর হচ্ছে ওয়াইসেল সেল ইনকাম ফ্রম এফডিআর ইনডাইরেক্ট ইনকাম গভর্নমেন্ট সাবসিডি এরকম বিভিন্ন ভাবে আমরা ডিটেইল করব ক্লিয়ার তাহলে আমাদের একটা পার্ট গেল রেভিনিউ লেস প্রজেক্ট এক্সপেন্সেস কারণ আমরা যদি কোম্পানি করতেছি কি কোম্পানি কনস্ট্রাকশন কোম্পানিতে কি আসবে আমাদের অনেকগুলো প্রজেক্ট হবে প্রজেক্ট এক্স প্রজেক্ট ওয়াই কুমিল্লাতে একটা প্রজেক্ট কুষ্টিয়াতে একটা প্রজেক্ট খুলনাতে একটা প্রজেক্ট বড় বড় গভর্নমেন্ট কোম্পানিগুলো তাহলে আমাদের সবগুলো প্রজেক্ট আমরা একসাথে করে আমাদের কি হবে প্রজেক্ট কস্ট হবে ঠিক আছে আমরা এটা করব আমরা প্রত্যেকটা আলাদা আলাদা কস্ট করব পুরো সবগুলো প্রজেক্টের এক্সপেন্স করব আমরা একসাথে এক্সপেন্স করলে আমরা রেভিনিউ এই সেলস করলাম সেলস থেকে আমরা এই এক্সপেন্সগুলো বাদ দিলে আমাদের কি বের হবে জিপি বের হবে গ্রস প্রফিট বের হবে ক্লিয়ার কি আমার কথাগুলো একটু কঠিন মনে হচ্ছে আপনারা তো বিবিএ তো খুব ইজিলি মানে আপনারা মাথায় নেবেন ইনকাম স্টেটমেন্ট ফরম্যাটটা মাথায় নিয়ে নেবেন ঠিক আছে তাহলে কি আপনারা রিলেট করতে সুবিধা হবে তো আমরা আজকে এতটুকু পর্যন্ত আমরা শিখলাম আমাদের প্রথম হবে কি রেভিনিউ পার্টে কয়টা পার্ট দুইটা দেখি রেভিনিউ পার্টে দুইটা পার্ট কি বলেন তো ডিরেক্ট ইনকাম মূলত কি কোনগুলোকে ডিরেক্ট ইনকাম বলে সরাসরি তা আমাদের কনস্ট্রাকশন কোম্পানি আমাদের ডিরেক্ট ইনকাম কি হতে পারে কেউ কি বলতে পারবে যেটা আমি বলি ফ্ল্যাট বিক্রি করলে বাড়ি বানানোর পরে এটা বলেন না আপনারা ফিক্সড অ্যাক্সেস এটা যে বিক্রিটা করবি যে টাকার অ্যামাউন্ট হবে সেটাই পয়েন্টটা পুরো ট্র্যাক করতে পারছে বিষয়টা সবসময় মনে রাখবেন যে আপনার যেহেতু কোম্পানিতে একটা বড় একটা পোস্টে যাবে সিএফও বা সিইও লেভেলে চলে যাবে তখন আপনাকে বুঝতে হবে বিজনেসের ন্যাচারালটা আপনার আসলে রেভিনিউটা কোনটা ঠিক আছে রেভিনিউটা আপনাকে ধরাটাই হচ্ছে মেইন ফ্যাক্টর যে আমি অ্যাকচুয়ালি কোনটাকে রেভিনিউ করব যেমন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি রেভিনিউ কি ঠিক আছে মেরিকো কোম্পানি রেভিনিউ কি হ্যাঁ এই রেভিনিউ এক কোম্পানি যেমন ব্যাংকের রেভিনিউ কি এটা কেউ বলতে পারবে
ইন্টারেস্ট এই জন্য ব্যাংকের কথা বলবো, ব্যাংকে ঢুকার কথা কে জানে? স্যার ইন্টারেস্ট তো হতো ব্যাংকের রেভিনিউ, ব্যাংকের রেভিনিউ ইন্টারেস্ট। আমরা যদি রেভিনিউটা না বুঝতে পারি তাহলে আমাদের কনস্ট্রাকশন কোম্পানির রেভিনিউ হচ্ছে, আপনি ধরেন একটা প্রজেক্ট, ব্রিজ প্রজেক্ট করতেছেন, ঠিক আছে, আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখলাম না, এই প্রজেক্টটা আপনাকে ধরেন দিল, হ্যাঁ, গভর্নমেন্ট আপনাকে দিল যে ঠিক আছে আপনি টেন্ডার করে কাজটা পাইলেন, পাওয়ার পর আপনি কাজটা করতেছেন, আপনার রেভিনিউ হচ্ছে আপনি কাজটা যখন করবেন আপনাকে একটা ভিউ দিয়ে দিবে টোটালি কবে এই প্রজেক্টটা কি পার্ট আপনার কাজটা শেষ করতে হবে। এবার আপনি ধরেন 5% কমপ্লিট করলেন, 6% কমপ্লিট করলেন, করার পর আপনি কি করলো, গভর্নমেন্ট আপনাকে বিল দিল, ওইটা হচ্ছে আপনার রেভিনিউ। আপনি 100 কোটি টাকার কাজে 5 কোটি টাকা আপনার গভর্নমেন্টকে দিল, গভর্নমেন্ট আপনাকে দিল, এটা হচ্ছে আপনার রেভিনিউ। স্যার তাহলে টোল গভর্নমেন্টের রেভিনিউ, আপনার কাজ হচ্ছে আপনার কাজটা শেষ করে দিয়ে দেওয়া হবে। এখন যদি বাইরে দেশে যে টাকাটা ইনকাম থাকে আর কি, মানে যেমন কোনো কিছু করতে গেলে মেট্রো বা যা করতে বাইরে দেশে টাকা রয়েছে, এটা তখন কি হবে? বাইরের দেশে বাইরে দেশের টাকাটা যারা এখন নিয়ে আসা হয় যে মানে ওটা গভর্নমেন্টের পার্ট, আপনি গভর্নমেন্ট থেকে কাজটা নিচ্ছেন, কাজটা করতেছে বাইরে দেশের লোক, তখন কি হবে? না এটা সম্পূর্ণ মানে প্রসেসটা এরকম যে আপনি ধরেন জিনিসটা যখন আপনি সাপোজ জায়গা থেকে আপনি লোন নিতেছেন, গভর্নমেন্ট জায়গা থেকে লোন নিতেছেন, ওটা না, আমি জায়গা থেকে নিয়েছি ঠিক আছে, এবার জায়গা থেকে জায়গায় আবার করতেছে মনে করেন আপনার ওই কনস্ট্রাকশনটা, হ্যাঁ কোনো সমস্যা নেই, তখন আপনার ওয়ার্ক অর্ডার তৈরি হবে। মাঝখানে টাকা তো সে জায়গায় দিচ্ছে আবার জায়গায় করতে হ্যাঁ এটা তো হবে কি, এটা একটা এরকম একটা সার্কেলের মতো হবে, জায়গা আপনাকে টাকা দিচ্ছে, দেওয়ার পরে আপনি করতেছেন কি, আপনার একটা ওয়ার্ক অর্ডার, গভর্নমেন্ট ওয়ার্ক অর্ডার ইস্যু করতেছে, নট জায়গা, গভর্নমেন্ট ঘুরে আবার জায়গায় কাজটা করতেছে, হ্যাঁ, জায়গা এবার নিজেও করতে পারে, সে XYZ বিভিন্ন সাপোর্টার দিয়ে করতে পারে। এখন এই যেমন জানি যে এইখানে 75% মানে এইটা আমি বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ sure। 75% হচ্ছে 25 বছর পরে আর কি মানে বাংলাদেশ সরকার টাকা পাবে, তারপরে 75% এটা হবে, কেউ দেশ থেকে অ্যাডিং হবে। না, লোনের পার্টটা পুরো আলাদা, লোনের পার্ট আপনার সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক একরকম, আপনার সাথে আমার বাইরের সম্পর্ক আরেকরকম, বুঝছেন? ধরেন আমি আপনার সাপোজ আপনার ফ্রেন্ড বা বড় ভাই বা ছোট ভাই যাই বলি, ঠিক আছে, আপনার সাথে আপনি ধরেন আমার একবার ব্লাড কানেক্টেড বড় ভাই, বাট অফিসের মধ্যে আপনার মানে পারসেপশন এক ধরনের, বাইরের পারসেপশন এক ধরনের, লাইক দ্যাট জায়গা এরকম, জায়গা তার সাথে গভর্নমেন্টের লোনের পারসেপশন মানে কানেকশন এক ধরনের, জায়গা কাজ করতেছে তার কানেকশন আরেক ধরনের, সে কাজ করতেছে একজন সাব কন্ট্রাক্টর হিসেবে, এবং এরকম না জায়গা মানে সে টাকা দিচ্ছে সে সরাসরি আপনাকে পাস করে সে সরাসরি নিজের টাকা নিজে নিয়ে নেবে, এরকম করবে না, সে আগে আপনাকে ফান্ড দিবে, ওই ফান্ড দেওয়ার ক্ষেত্রে সে আবার ইন্টারেস্ট নেবে, 2% 3% ইন্টারেস্ট নেবে, আবার সে যে আপনি যে গভর্নমেন্ট হয়ে যে তাকে কাজটা দিলেন, ওই কাজের এগেইনস্টে সে আপনাদের টাকা নেবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা যেটা বুঝলাম, আমাদের এই কনস্ট্রাকশন কোম্পানি আমাদের রেভিনিউ কি হবে, যত কাজ করব 5% কাজ করব, আমরা গভর্নমেন্টকে মানে আমরা বিল সাবমিট করব, গভর্নমেন্ট আমাদেরকে টাকা দিবে, এটা আমাদের রেভিনিউ। এটা কি আমাদের রেভিনিউ? এটা হচ্ছে আমাদের ডিরেক্ট ইনকাম হিসেবে থাকবে। আর এক্সপেন্স যেটা অলরেডি বললাম, আমাদের বিভিন্ন প্রজেক্ট আমরা তৈরি করব, বিভিন্ন নাম দিয়ে নিজের মতো করে নাম দিয়ে তৈরি করব, বিভিন্ন প্রজেক্ট থাকবে, প্রজেক্টের এক্সপেন্সগুলো সব এসে একসাথে কি হবে, টোটাল প্রজেক্ট এক্সপেন্স হবে। তাহলে আমরা রেভিনিউ থেকে এক্সপেন্স বাদ দিয়ে আমরা জিপি পে করে দেব, এবং এটা আমরা নিজেরা বের করব, এটা সফটওয়্যার আমাদের বের করে দেবে, ঠিক আছে? এবং আমরা পরবর্তী ক্লাসগুলোতে যেটা করব, আমরা কিছু ট্রানজ্যাকশন নিয়ে আসবো, আমি জার্নাল ট্রানজ্যাকশন নিয়ে আসবো, বিভিন্ন কমপ্লেক্স সিচুয়েশন তৈরি করে নিয়ে আসবো, যেটা হচ্ছে আপনারা এটা যখন প্র্যাকটিক্যাল করবেন তখন হচ্ছে আপনারা সফটওয়্যারের মাধ্যমে নিজেরা ইমপ্লিমেন্ট করলেন, এবং এটা ডাটাটার আউটপুটটা কি হচ্ছে এটা আপনারা ওইখান থেকে বের করবেন। আমরা আজকে একটু ক্লাসটা শেষ করি, আরো অনেক খুশি হবে। হ্যাঁ আমি ভিডিওটা